আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় যুদ্ধবিরতি তদারকিতে মার্কিন কূটনৈতিক নিয়োগ। ইউক্রেনের ১২১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা। গাজায় আহত অসুস্থদের চিকিৎসায় ইসরায়েলের বাধা, বিপন্ন হাজারো জীবন। এবার ইহুদি লবি ও নেতানিয়াহুকে ধুইয়ে দিলেন মার্কিন সিনেটর। ইউক্রেনকে ৫,০০০-এরও বেশি মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা ব্রিটেনের। এবার বিস্তারিত খবর। গাজায় যুদ্ধবিরতি তদারকিতে মার্কিন কূটনৈতিক নিয়োগ। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের দায়িত্বে একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের স্থায়ী সমাপ্তির পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার ২৪ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থার বেসামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কাজ করবেন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে। প্যাট্রিক ফ্র্যাঙ্ক গত ১০ অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে স্থাপিত সমন্বয় হাবের সামরিক প্রধান হিসেবে রয়েছেন। গত ১৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রতিষ্ঠিত এই বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, সাহায্য সরবরাহ ও মানবিক কার্যক্রম সমন্বয় দায়িত্বে কাজ করছে। এতে প্রায় ২০০ মার্কিন সেনাসহ ইসরায়েল, ইউরোপীয় দেশ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, জাতিসংঘ বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। গত শুক্রবার কেন্দ্রটি পরিদর্শন শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্গো রুবিও এটিকে ঐতিহাসিক উদ্যোগ বলে আখ্যা দেন। তিনি বলেন, উত্থান পতন ও নানা চ্যালেঞ্জ থাকবে, তবে অগ্রগতি হচ্ছে, এ বিষয়ে আমরা আশাবাদী। স্টিভ ফ্যাগিনের মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রায় ৩ মাস বাগদাদের শীর্ষ মার্কিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইয়েমেনে নিযুক্ত থাকাকালীনও মূলত সৌদি আরবেও কূটনৈতিকের দায়িত্ব পালন করতেন তিনি। ইউক্রেনের ১২১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের মোট ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ২৫ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গতরাতে দায়িত্বরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১২১টি স্থির ডানাযুক্ত মানববিহীন উড়োজাহাজ বা ইউএভি শনাক্ত করে ধ্বংস করেছে। মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্তভ অঞ্চলে, ১৯টি ভলগোগ্রাদে, ১৭টি ব্রায়ানস্কে, ১২টি কালুগায়, ১১টি স্মলেন্সকে, ৯টি বেলগড়ে, আরও ৯টি মস্কো অঞ্চলে, যার মধ্যে ৭টি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল। এছাড়া ৮টি করে ড্রোন গুলি করে নামানো হয় ভোরোনেজো লেনিনগ্রাদ অঞ্চলে, ২টি নভগোর্দে, ২টি রিয়াজানে, ২টি তাম্ভোবে এবং ১টি করে ড্রোন টভার ও তুলা অঞ্চলে ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন হামলার ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ শুরু করতে চায়, তবে এটি প্রতিরোধ করতে ভেনেজুয়েলা অন্যান্য দক্ষিণ আমেরিকান দেশগুলোর সঙ্গে কাজ করবে। শনিবার ২৫ অক্টোবর ভেনেজুয়েলা টেলিভিশনে এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি উল্লেখ করেন, তার দেশ সামরিক সংঘাতে যুক্ত হতে চায় না। এ বিষয়ে সরকারি বিবৃতি সত্ত্বেও সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে। এটি প্রতিরোধ করা প্রয়োজন। তার মতে, মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা অজুহাতে মার্কিন প্রশাসন তাদের দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। এর আগে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় মাদক কার্টেলদের স্থাপনাগুলোতে হামলার কথা বিবেচনা করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ নৌসেনা ও মেরিন সদস্য ক্যারিবিয়ান অঞ্চলে ৮টি যুদ্ধজাহাজে অবস্থান করছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। এখানে নতুন করে ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরী সহ ৫টি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত ৪৫০০ সামরিক সদস্য মোতায়েন করা হবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলা কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন, দেশটির ভেতরে শীঘ্রই সামরিক হামলা হতে পারে।
গাজায় আহত অসুস্থদের চিকিৎসায় ইসরায়েলের বাধা, বিপন্ন হাজারো জীবন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও মানবিক সংকট কমেনি, বরং আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের চিকিৎসার সুযোগ আরও কঠিন হয়ে উঠেছে। বিদেশে চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করলেও ইসরায়েলের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং অনুমতির অভাবে তারা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি গাজায় কার্যকর যুদ্ধবিরতির পর আশা করা হচ্ছিল মানবিক সহায়তা ও চিকিৎসা কার্যক্রম সহজ হবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। ইসরায়েল সীমান্তের কড়াকড়ি আরোপ করায় গুরুতর আহত ও অসুস্থদের বিদেশে স্থানান্তর প্রক্রিয়া কার্যত বন্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায়, গাজার হাসপাতালগুলো এখন রোগীর জন্য নিরাপদ আশ্রয় নয়, বরং মৃত্যুর করিডরে পরিণত হয়েছে। গাজার নাসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অসংখ্য শিশু ও তরুণ, যাদের জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। তাদের মধ্যে রয়েছে 10 বছর বয়সী 2 শিশু, একজন ইসরায়েলি গুলিতে পক্ষাঘাতে আক্রান্ত, আরেকজনের মস্তিষ্কে টিউমার। কিন্তু অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই স্থানীয় হাসপাতালগুলোতে। আমির নামের শিশুটি দক্ষিণ গাজার একটি তাঁবুতে থাকার সময় ইসরায়েলি ড্রোন হামলায় গুরুতর আহত হয়। তার বাবা আবু সাইদ বলেন, অস্ত্রোপচার করলে মৃত্যু বা স্ট্রোকের ঝুঁকি আসে, অথচ চিকিৎসা না পেলে ছেলেটিও বাঁচবে না। যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, যন্ত্রপাতি বা চিকিৎসক কিছুই নেই। অন্যদিকে 10 বছরের আহমেদ আল জাতেও চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। তার বোন শাহদ বলেন, 2 বছরের যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, এখন ভাইটিকে হারাতে পারবো না। যুদ্ধবিরতির পর এক ফোঁটা আশায় বেঁচে আছি, হয়তো বিদেশে নিয়ে চিকিৎসা করা সম্ভব হবে। বুধবার যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো WHO গাজা থেকে রোগী সরিয়ে নেওয়ার অভিযান চালায়। 41 জন রোগী ও তাদের সঙ্গে থাকা 145 জন অভিভাবককে ইসরায়েলের কেরেম শালম সীমান্ত দিয়ে জর্দানে পাঠানো হয়। তবে হাজার হাজার রোগী এখনও চিকিৎসার অপেক্ষায় রয়ে গেছে। WHO বলছে, আরও বড় পরিসরে চিকিৎসা সরিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। তারা রাফা সীমান্ত দিয়ে মিশরের রোগী পাঠানোর অনুমতি চায়। কিন্তু ইসরায়েল জানিয়েছে, হামাস যদি নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দেয়, তবে রাফা সীমান্ত খুলবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেইসুস বলেছেন, সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে যদি ইসরায়েল গাজার রোগীদের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়, যেমনটা যুদ্ধের আগে করা হতো। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা ও 20টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইতিমধ্যে এই প্রস্তাব সমর্থন করেছেন। তারা চিকিৎসা সরঞ্জাম, তহবিল ও কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে। ডাক্তার ফাদি আত্রাস পূর্ব জেরুজালেমের অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালের প্রধান বলেন, যদি পশ্চিম তীর ও জেরুজালেমের হাসপাতালগুলোর সঙ্গে চিকিৎসার রুট পুনরায় চালু করা যায়, তাহলে অল্প সময়ে শত শত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের মে থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত অন্তত 740 জন, যাদের মধ্যে 140 জন শিশু চিকিৎসা না পেয়ে মারা গেছে। ডক্টর আহমেদ আল ফাররা বলেন, চিকিৎসক হিসেবে সবচেয়ে কষ্টের বিষয় হলো চিকিৎসা নির্ণয় করতে পারা সত্ত্বেও চিকিৎসা দিতে না পারা। প্রতিদিনই আমরা সেই দুঃখের সাক্ষী হচ্ছি। তথ্যসূত্র BBC। এবার ইহুদি লবি ও নেতানিয়াহুকে ধুইয়ে দিলেন মার্কিন সিনেটর। যুক্তরাষ্ট্র ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি দ্য আইপেক নামের শক্তিশালী ইসরায়েলি লবি ও ইসরায়েলের কট্টরপন্থী সরকারের তীব্র সমালোচনা করেছেন আলোচিত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বলেছেন, ইহুদিবাদীদের লবি বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয়ে আমেরিকার প্রগতিশীলদের কণ্ঠরোধ করছে ও বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্ব ইহুদি লবিকে অতি ধনী অলিগ্যার্কি হিসেবে বর্ণনা করেছেন আলোচিত এই মার্কিন সেনেটর। তার মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে। বার্নি স্যান্ডার্স সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তার ভাষায় আইপেকের বিশেষত্ব হল এটি মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি, যারা বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে লড়াই করছে। ইহুদি বংশোদ্ভূত ও মার্কিন সেনেটর বহুল আলোচিত রাজনীতিক স্যান্ডার্সের এই বক্তব্যকে অনেকে দেখছেন ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন হিসেবে, যেখানে মূলধারা ও এর বামপন্থী অংশের মধ্যে ইসরায়েল সমর্থন নিয়ে গভীর মতপার্থক্য রয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। বার্নি স্যান্ডার্স সম্প্রতি প্রকাশিত বই ফাইট অলিগার্কিতে ওইসব গোষ্ঠীর সমালোচনা করেছেন যারা আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের সংগঠিত হওয়ার পথে বাধা দিচ্ছে। তিনি বলেন, আইপেকি ক্ষমতা কাঠামোর একটি অংশ যে ইহুদি বিরোধিতার অভিযোগকে ব্যবহার করে ইসরায়েলের নীতির সমালোচকদের চুপ করানোর হাতিয়ার হিসেবে। আইপেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী লবি গোষ্ঠীগুলোর একটি, যা নির্বাচনে কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। এই গোষ্ঠী ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন করায় প্রগতিশীল রাজনীতিবিদরা এই গোষ্ঠীর সমালোচনা করে থাকেন। 84 বছর বয়সে স্যান্ডার্স বলেন, আমি গর্ব সহকারে বলি আমি একজন ইহুদি, কিন্তু এর মানে এই নয় যে আমি এমন এক চরমপন্থী ইসরায়েলি সরকারের পক্ষ নেব যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, স্যান্ডার্সের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলিক পরিবর্তনে ইঙ্গিত বহন করছে, বিশেষ করে তরুণ ডেমোক্রেটদের, যাদের অনেকে নেতানিয়াহু সরকারকে দেওয়া মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে অসন্তুষ্ট। স্যান্ডার্স তার এক্স অ্যাকাউন্টে দেওয়ার এক বার্তায় ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ট্রাম্প হোয়াইট হাউস ধ্বংস করছে ডান্সহল নির্মাণের জন্য, যা তার বিলিয়নিয়ার বন্ধুদের অর্থে তৈরি হচ্ছে। 30 কোটি ডলার ব্যয় করা হচ্ছে। কিন্তু বিষয়টা শুধু এখানেই শেষ নয়, সে সংবিধান ধ্বংস করছে, আমাদের স্বাস্থ্যসেবা ধ্বংস করছে, আমাদের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। বার্তা সংস্থা এপি প্রকাশিত সাম্প্রতিক ছবিতে দেখা যায় হোয়াইট হাউসের পূর্ব দিকের অংশ ভেঙে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল ডান্সহল নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হয়েছে।
ইউক্রেনকে ৫,০০০-এরও বেশি মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা ব্রিটেনের। লন্ডনে কোয়ালিশন অফ দ্য উইলিং শীর্ষক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ব্রিটেন ইউক্রেনকে ৫,০০০-এরও বেশি মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের কর্মসূচি ত্বরান্বিত করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনকে ৫,০০০-এরও বেশি লাইটওয়েট মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য কর্মসূচি ত্বরান্বিত করছি। এই কর্মসূচি বেলফাস্টে শত শত ভালো কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং শীতের তীব্রতার মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য তারা নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত ১৪০টি ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য কাজ করছে। স্টারমার রাশিয়ার বৃহত্তম জ্বালানি কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিও সমর্থন ব্যক্ত করেন। বলেন, ইইউ থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজের পাশাপাশি রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কাজই করেছেন, যেমনটি যুক্তরাজ্য করেছে, এবং আমাদের এখন এই চাপ বজায় রাখতে হবে। ডেনমার্ক জানিয়েছে, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণ দেওয়ার সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। কিয়েভকে মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এদিকে ক্রেমলিন বলছে, জব্দ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সংকট ঘিরে স্থানীয় সময় শুক্রবার ২৪ অক্টোবর লন্ডনের ওয়েস্টমিনস্টারে অনুষ্ঠিত হয় কোয়ালিশন অফ দ্য উইলিং শীর্ষক বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এই সম্মেলনে সরাসরি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেটো মহাসচিব মার্ক রুট এবং নেদারল্যান্ডস ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। বৈঠকের আগে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন রাজা। এরপর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে একান্ত বৈঠকে জেলেনস্কি রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। ওয়েস্টমিনস্টারে সম্মিলিত বৈঠকে পশ্চিমা নেতাদের কাছে ইউক্রেনের দূরপাল্লার হামলা ক্ষমতা বাড়াতে সহায়তা চান জেলেনস্কি, যাতে রাশিয়ার ভেতরে কৌশলী হামলা জোরদার করা যায়। তিনি যুক্তরাষ্ট্রের রুশ তেল নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ বলে ধন্যবাদ জানান এবং বলেন, এই চাপই কিয়েভের পক্ষে যুদ্ধ জয়ের পথ খুলে দেবে। নেটো প্রধান মার্ক রুট বলেন, যুক্তরাষ্ট্রীয় ইউরোপের নতুন নিষেধাজ্ঞা পুতিনের ওপর চাপ বহুগুণ বাড়াবে। ইউক্রেনের শীতকালীন জ্বালানি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। ডেনমার্ক জানিয়েছে, রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির জন্য এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। যৌথ সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে কখনোই আন্তরিক ছিলেন না। তিনি জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের নিরাপত্তা মানেই তাদের নিরাপত্তা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করবে ইউরোপ। অন্যদিকে মস্কো থেকে এসেছে কঠোর সতর্কবার্তা। ফ্রিজ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে, হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা একটি অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তা রুশ অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে না। তথ্যসূত্র ইউকিনফর্ম ও ইয়েনিসাফকা।